আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। তো একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বড় বিনিয়োগকারীরা ছোট বিনিয়োগকারীদের সাথে যা করেন, মানে কী করেন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই মার্কেটে আসলে বড় বিনিয়োগকারীরা কী করেন? আর ক্ষুদ্র বিনিয়োগকারীরাই বা কেন লস করেন? আশা করি পুরো ভিডিওটা শুনবেন। প্রথমে বলি নিউজ। নিউজ আসে বিভিন্ন রকমের মার্কেটে। যেমন এখন ওয়েস্টার্ন মেরিনের নিউজ আছে, জাহাজের একটা ব্যাপার আছে। তারপরে যে আরও একটা নিউজ আছে মোবিল যমুনার, তারা 500 কোটি টাকার সম্ভবত ট্যাঙ্কার কিনবে এরকম। এখন আপনি কোন নিউজটাকে আপনি রিয়েল ভাববেন? কি ওয়েস্টার্ন মেরিনের জাহাজের রপ্তানির ব্যাপারটা আপনি সঠিক নিউজ ধরবেন? তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, তার রিজার্ভ, এই সমস্ত বিষয়ের সাথে নিউজের কতটুকু সত্যতা আছে? আর মোবিল যমুনা যে 500 কোটি টাকা দিয়ে তারা নতুন করে ইনভেস্ট করবে, তার কতটুকু নিউজের সত্যতা আছে, এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিছু নিউজ তৈরি হয় যখন কোনো দুর্বল শেয়ারের নিউজ তৈরি করে, এটা আসলে বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো আগে কালেকশন করে নেয়, তারপরে তারা নিউজ তৈরি করে দেয়, তারপর তারা প্রাইসটাকে আপ করে, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওখানে পার্টিসিপেট করে। আর একটা হচ্ছে সরাসরি কোম্পানি থেকে নিউজ আসে, যেটার উপর ভিত্তি করে এই যে ওয়েস্টার্ন মেরিনের নিউজের কারণে অলরেডি মানে 40 বা 50% বেড়ে গেছে, কিন্তু মোবিল যমুনার নিউজের কারণে কিন্তু শেয়ারের প্রাইস বাড়ে নাই কিন্তু আপনারা দেখে নেবেন। এরপর যদি আসি, এই কাজটা কিন্তু দুইভাবে হয়, একটা কোম্পানি থেকে হয় আর একটা বড় বিনিয়োগকারীরা করে, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধোকা দেওয়া যায়। বড় বিনিয়োগকারীরা কারা? মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড, ব্যাংক বলতে মার্চেন্ট ব্যাংক, যাই হোক। মার্জিন ঋণ কারা দেয়? হয় ব্রোকারেজ হাউসগুলো দেয়, না হলে মার্চেন্ট ব্যাংকগুলো দেয়। এর আগে আমার ভিডিও আছে, আমি বলেছিলাম যে মার্জিন ঋণ আপনি নিচ্ছেন, আমি নিচ্ছি। বাংলাদেশের যারা বিনিয়োগকারী আছে তারা ধরেন 500 বা 5,000 বা 50,000 লোকে মার্জিন ঋণ নিল। আমি জানি না কে নিয়েছে, কিন্তু যারা দিয়েছে তাদের সিন্ডিকেট আছে, তারা জানে কত হাজার কোটি টাকা মার্কেটে মার্জিন ঋণ হিসেবে আছে। যখন তারা দেখে যে মার্জিন ঋণের একটা ফ্লো আছে, মানে অনেক বেশি মার্জিন হয়ে গেছে, তখনই কিন্তু মার্জিন কল আসে, তখনই শেয়ারগুলোকে বিভিন্নভাবে কারসাজি করে নিচে নিয়ে আসা হয়, এবং তখন মার্জিন কল দিয়ে শেয়ারগুলো কালেকশন করে নিয়ে যায়, যেটা গত কয়েক মাস, গত এক বছরও হয়েছে। 6,200-300-তে যখন ইন্ডেক্স ছিল, শেয়ারের প্রাইস কিন্তু ওভারভ্যালুড ছিল না, এত বেশি প্রাইস ছিল না যে ইন্ডেক্সকে এখানে নিয়ে আসতে হবে এবং প্রতারণা করে নিয়ে আসতে হবে। তো সুতরাং আপনারা মার্জিন ঋণ থেকে দূরে থাকবেন। মার্জিন ঋণ নেওয়ার মানে হচ্ছে আপনি আপনার শেয়ারটাকে আরেকজনের হাতে তুলে দেওয়া, একদম সহজ কথা। মানে আপনার মূল টাকাটাকে আরেকজনের হাতে তুলে দেওয়া, সে আপনার সাথে গেম খেলবে। সুতরাং মার্জিন ঋণ আপনারা নেবেন না। এরপর যে কাজটা হয় সেটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিংটা হচ্ছে মূলত এক কোট থেকে আরেক কোটে শেয়ার ট্রান্সফার করা। যেমন আমরা 5 জন আছি এক গ্রুপের, একটা শেয়ার, মানে এ নামের একটা শেয়ার আছে, এটাকে নিয়ে আমরা কারসাজি করব। দুইভাবে কারসাজি হয়, একটা হচ্ছে প্রাইস আপ করা হয় অথবা প্রাইস ডাউন করা হয়। তো বিগত দিনে প্রাইসটাকে ডাউন করা হয়েছে, তো আমি সেটাই বলি যে আমরা যে 5 জন আছি এই শেয়ারটাকে আমরা ডাউন করব। আমি আরেকজনের কাছে যদি শেয়ারটার দাম ধরি 20 টাকা, আমি আপনার কাছে বিক্রি করতেছি 18 টাকা, আপনি আবার আরেকজনের কাছে বিক্রি করতেছেন 16 টাকা, উনি বিক্রি করতেছে 15 টাকা, উনি বিক্রি করতেছে 14 টাকা। আমরাই কিন্তু লাস্ট কোর্টে গিয়ে দেখা গেছে শেয়ারটার প্রাইস অলরেডি 50% কমে গেছে, যেটা গত এক বছর ধরে হচ্ছে। তো এই ইনসাইডার ট্রেডিং করে শেয়ারের প্রাইসগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এটাতে কিন্তু যে যারা কমাইছে তারা যে লাভে আছে তা না, তারাও লসে আছে। কিন্তু ওই যে মার্জিন ঋণ নিয়েছেন আগে, সেটাকে তো তারা আপনার খেয়ে ফেলতে হবে, অথবা আপনাকে ফ্যানিক দিবে যাতে আপনি আপনার ভয় শেয়ারগুলো সেল দিয়ে দেন। দুইটা কারণেই তারা কী বলে এই ইনসাইডার ট্রেডিংটা করে। আরেকটা হচ্ছে সিরিয়াল ট্রেডিং। সিরিয়াল ট্রেডিংটাও সেম, যে এক টানে মানে শেয়ার কিনতে থাকে অথবা এক টানে শেয়ার বিক্রি করতে থাকে। রিয়েল ওটা আবার রিয়েল, মানে এক টানে শেয়ার কিনবে অথবা এক টানে শেয়ার বিক্রি করবে। তা উদ্দেশ্য কিন্তু সৎ না। ওই সিরিয়াল ট্রেডিংটা কিন্তু
রিয়েল ট্রানজ্যাকশান হয়, কিন্তু উদ্দেশ্য অসৎ কীভাবে? সে জানে যে আমি শেয়ারটার যদি এখন যদি দ্রুত এটাকে কী বলে সেল দিই, তাহলে শেয়ারটার প্রাইস কমে যাবে, অথবা দ্রুত আমি শেয়ার কালেকশন করে প্রাইসটা আপ হবে, অনেক বিনিয়োগকারী আসবে, ক্ষুদ্র বিনিয়োগকারী এসে এখান থেকে শেয়ারগুলো মানে ওভার প্রাইসে শেয়ারগুলো কিনবে, আমি প্রফিট করে বের হয়ে যাব। বড় বিনিয়োগকারীরা মূলত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে এই কাজগুলো করে। আরেকটা কাজ করে বড় বিনিয়োগকারীরা, সেটা হচ্ছে ক্যান্ডেল। ইন্ডেক্সের ইন্ডিভিজুয়াল শেয়ারের ক্যান্ডেল তো তারা তৈরি করা 1-2 ব্যাপার। একটা শেয়ারের ক্যান্ডেল কী তৈরি করবে, সাপোর্ট জোন কোথায় তৈরি করবে আপনার, অথবা রেসিস্ট্যান্স কোথায় নেবে তারা, এটা তারা তো তৈরি করে, কিন্তু টোটাল ইন্ডেক্সটাও তারা ম্যানিপুলেশন করে। ইন্ডেক্সটা করে কারণ তারা সবাই সংঘবদ্ধ। আপনারা একটা জিনিস বুঝতে হবে, আপনারা সবাই দেখবেন সমাজের সোর্স যত আছে সবগুলো সংঘবদ্ধ। আমি বড় বিনিয়োগকারীদেরকে সবাই খারাপ না, অন্তত 80% খারাপ, 20% হয়তো ভালো আছে, 20% হয়তো ভালো আছে, বাকি 80%-এ কিন্তু এটা খুবই বাজে প্রমাণ সহকারে দেওয়া যাবে। মানে প্রমাণ সহকারে দেওয়া যাবে তারা কী করছে গত 1 বছরে মার্কেটকে, কোথায় নিয়ে আসছে। তারা তছনছ করে দিয়েছে পুরো মার্কেটকে। এই যে ইন্ডেক্সকে এত নিচে নিয়ে আসছে, তারা টোটাল ইন্ডেক্সটাকে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এত বেশি ফ্যানেক দিয়েছে, এখন তারাই মূলত কান্নাকাটি করতেছে। তারা কেন কান্নাকাটি করতেছে আমি আসতেছি সে বিষয়ে। তো তারা চাইলে ক্যান্ডেল তৈরি করতে পারে, ইন্ডিভিজুয়াল একটা শেয়ারের ক্যান্ডেলও তৈরি করে, ইন্ডেক্সের ক্যান্ডেলও তারা তৈরি করে। ইন্ডেক্সের ক্যান্ডেল কি লাল হবে না সবুজ হবে, নিচে উইক থাকবে না উপরে উইক থাকবে, তার সাপোর্ট জোন কোথায় যাবে, এই যে অনেক অ্যানালিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করে ইন্ডেক্সের, বা কেন করে আমি জানি না, কারণ এটা তো আমার যে অ্যানালিস্ট করে তার হাতে না কিছু না। তো আমি যদি কী বলে ইয়ে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমার কাছে কী আছে, আমার কাছে তো কিছু না। টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে যারা ব্যাকগ্রাউন্ডে বসে আছে, বড় বড় 100-200 বিনিয়োগকারী, যারা মানে বড় বিনিয়োগকারী, তারা ক্যান্ডেল তৈরি করে, তারা বলতে পারবে ক্যান্ডেল আগামীকাল কী হবে, বা সেটার প্রাইস কী হবে, বা ইন্ডেক্স কী হবে। অনুমান করা যায়, অনুমান ক্যান্ডেল মানে টেকনিক্যাল অ্যানালাইসিস তো মূলত অনুমান, আসলে অনুমানের কোনো ভিত্তি নেই। অনুমান হয়তো করা যায়, বলা যায়, কিন্তু অনুমানের কোনো ভিত্তি নেই। আপনারা এখানে যে এখন যে এই আমার স্ক্রিনে যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন মানে একই রকম। যেমন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হাতের বামে যদি আসেন, হ্যাঁ হাতের বামে যদি আসেন, তাহলে আপনার লাল ক্যান্ডেলটা যেটা দেখতেছেন, তারপর থেকে সেটা উপরের দিকে, ক্যান্ডেলগুলো উপরের দিকে যাচ্ছে, উপরে গিয়ে একটা অনেক বড় একটা উইক হয়েছে, তারপর নিচে আসছে, ঠিক আছে। এখন আগামীকালকের ক্যান্ডেল, এই যে এখন যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা দিয়ে আপনি কী অনুমান করবেন? এখনকার যে ক্যান্ডেল আছে এটা দিয়ে কিন্তু কিছু অনুমান করা যাবে না টেকনিক্যাল ভিউ থেকে, সর্বশেষ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, কারণ এর নিচে অনেক বড় উইক আছে, উপরেও উইক আছে, এটা উপরেও যেতে পারে আবার নিচেও আসতে পারে। তবে অনুমান করা যায় যে আগামীকালকে হয়তো, যেহেতু বিগত দিনে একটা লাল ক্যান্ডেলের পর বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা লাল ক্যান্ডেল হয়েছে, হয়তো আগামীকালকে মার্কেট হয়তো ইন্ডেক্সটা হয়তো মাইনাস যেতে পারে, এটা হয়তো অনুমান করা যায়। কিন্তু এই অনুমান দিয়ে আসলে মার্কেটের কিছু যায় আসে না, কারণ এই পুরো জিনিসটাই তৈরি করে বড় বিনিয়োগকারীরা, এখানে আসলে আমাদের কিছুই নাই। এখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাহলে কি করবে? এই যে বড় বিনিয়োগকারীরা কতগুলো কাজ করে, তারা নিউজ তৈরি করে, ফেক নিউজ। আমি প্রমাণে দিলাম ওয়েস্টার্ন মেরিনের একটা নিউজে শেয়ারের প্রাইস 50% 40% বেড়ে গেছে, অথচ মোবিল যমুনার কত বড় একটা নিউজ, সে 500 কোটি টাকা দিয়ে ট্যাঙ্কার কিনবে তার ইয়ের জন্য, তেলের ইয়ের জন্য, কিন্তু তার শেয়ারের প্রাইস বাড়ে নাই। এরপর মার্জিন ঋণ কারা দেয়? বড়রা দেয়। ইনসাইডার ট্রেডিং, সিরিয়াল ট্রেডিং, ক্যান্ডেল, ইন্ডেক্স, এই সমস্ত কিছু বড় ভাইদের হাতে, বড় ভাইয়েরা জানে এগুলা। এই সমস্ত কিছুর সাথে আমি আর আপনি জড়িত না, অথবা আমার ভিডিও যারা শুনতেছেন আমরা কেউই জড়িত না। এখন আমাদের কি করা উচিত? আমাদেরকে দেখতে হবে, একটা কথাই বারবার বলি, কোম্পানিকে দেখতে হবে। কারণ এগুলো হচ্ছে, আমি যতগুলো কথা বলছি এখানে, এই সমস্ত কথা হচ্ছে ট্রেডের প্রেক্ষাপটে, কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্টের প্রেক্ষাপটে যাবেন তখন আপনার সামনে অনেকগুলো বিষয় থাকবে। একটা কোম্পানির ইপিএস থাকবে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো থাকবে, শেয়ারের প্রাইস থাকবে, পিই থাকবে, তার রিজার্ভ আছে কিনা থাকবে। হ্যাঁ, প্রয়োজনে আপনি কোম্পানিতে ফোন দিয়ে জেনে নিতে পারেন, অথবা আপনি ডিএসসিতেও ফোন দিতে পারেন, অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আপনি ফোন দিতে পারেন, জানতে পারেন কোম্পানির ব্যাপারে যে আসলে কোম্পানি রিয়েল কিনা। আর কিছু কিছু কোম্পানি আছে রিয়েল, তারা রিয়েলি মানে তাদের অডিট রিপোর্টগুলো প্রকাশ করে। তো আপনি এগুলো দেখে
একটা সময়ে আপনি ইনভেস্ট করবেন, প্রফিট করে বের হবেন। এর বাইরে আসলে বিকল্প কিছু চিন্তা করে লাভ নাই। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, ওই কথাগুলো বলার জন্য বলা। ওগুলা হচ্ছে আপনাকে সতর্ক করার জন্য। সতর্ক করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন। 6 মাস 1 বছরের জন্য বিনিয়োগ করে প্রফিট করে বের হবেন। সহজ কথা। এর বাইরে অন্য কোনো ক্যালকুলেশন করতে যাবেন, আসলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার পক্ষে কিছুই করা সম্ভব না। তো সব কিছু মিলাই ইনভেস্টমেন্টও যে করবেন, ইনভেস্টমেন্টও কিন্তু সব শেয়ারে করা যাবে আপনি। কারণ ইনভেস্টমেন্ট বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগই ইনভেস্টমেন্ট 8 বছর 10 বছর অনেকে করে, সেটা মূলত কিছু মিউচুয়াল ফান্ড করে বা যারা ফান্ড রেজ করে তারা করে। কিন্তু আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, আমরা তো আসলে এত বছর ধরে ইনভেস্টমেন্টে যাব না। আমরা হয়তো চাচ্ছি 6 মাস 8 মাস 1 বছরের একটা টাইম ফ্রেমের ভিতরে একটা প্রফিট করে বের হওয়া। এটাতে আবার কিছু শেয়ার আছে, 3 ক্যাটাগরি 3 টাইপের শেয়ার আছে এখানে। একটা হচ্ছে খুবই ভালো কিছু শেয়ার আছে, আবার মিডিয়াম লেভেলের কিছু শেয়ার আছে, একদম লো লেভেলের কিছু শেয়ার আছে। যদি আপনি এই 6 মাস 1 বছরের ক্যালকুলেশন হিসাব করেন, তাহলে খুব বেশি প্রফিট করতে চান, তাহলে আপনাকে মিডিয়াম লেভেলের কিছু শেয়ার আছে, এগুলোতে আপনাকে এন্ট্রি নিতে হবে সেফ জোনে থেকে। অবশ্যই প্রাইজের সাথে ডিভিডেন্ডের ক্যালকুলেশন করতে হবে। তারপর আপনি এখান থেকে একটা প্রফিট নিয়ে বেরোতে পারবেন। আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো, আপনারা মার্কেট যখনই এখন এই যে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই যে এতগুলো কাজ বড় বিনিয়োগকারীরা এখন করতেছে, এই যে ওয়েস্টার্ন মেরিনের প্রাইস এত বাড়ছে, বড়রা কি প্রফিট করতে পারতেছে এখন? বড় বিনিয়োগকারীদেরকে বলতে চাই, আপনারাও শুনেন ভিডিও, অবশ্যই শুনেন। আপনারা কি প্রফিট করতে পারতেছেন? কারণ প্রফিট করতে পারবেন, আপনারা ইচ্ছে করে এখন ওয়েস্টার্ন মেরিনের প্রাইস আমনে বাড়াচ্ছেন, মানে মনে চাচ্ছে বাড়াচ্ছেন। হয়তো কিছুদিন 2-1 দিন পরে ডিএসসি থেকে হয়তো নোটিশ আসবে কেন প্রাইস বাড়তেছে। তো এই নিউজগুলো বাড়াচ্ছেন, প্রফিট প্রাইস বাড়াচ্ছেন, কিন্তু এখন কি কেউ শেয়ার কিনতেছে? এই শেয়ারগুলো কিনছে না। কারণ আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এত বেশি ভয় ধরাই দিয়েছেন, এখন আর আপনারা মনে মনে এই দেখানোর জন্য শেয়ার প্রাইস বাড়াচ্ছেন, কিন্তু আসলে এখন শেয়ার কেউ কিনতেছে না। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে লেনদেন কমে যাওয়া। লেনদেনটা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পোর্টফোলিও অনেক কমে গেছে, তারা এখন আর লসে শেয়ার সেল দিচ্ছে না, অন্য কোনো শেয়ারে তারা মুভমেন্ট করতে পারতেছে না, যার কারণে মার্কেটে ভলিউম হচ্ছে না। আর বড় বিনিয়োগকারী আগে যারা চুরি করছিল এই মার্কেটে, তাদেরকে মোটামুটি জরিমানা করে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে মার্কেট থেকে আউট করে দিয়েছে। নতুন কোনো গ্রুপ মার্কেটে এখনও আসে নাই। আইসিবি জাস্ট 3000 কোটি টাকা, এটাকে কতটুকু লোন পরিশোধ করার পর কতটুকু তারা মার্কেটে নিয়ে আসতে পারবে সেটা দেখার বিষয়। এই সমস্ত কিছু মিলিয়ে মার্কেটে ভলিউম হচ্ছে না। এই কারণে আপনারা দেখতেছেন যে একটা শেয়ারের প্রাইস রবিবারে 5-7% বাড়লে সোমবারে গিয়ে সেটা আবার 7% কমে যাচ্ছে। কারণ ওই স্ট্রেংথটা নাই মার্কেটের এখন এই মুহূর্তে, মানে ওই গতিটা নাই মার্কেটে, যার কারণে মার্কেট উপরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত ভলিউম না হবে মার্কেটে, এই মার্কেটে ভলিউম যতক্ষণ ইন্ডেক্সের ক্যান্ডেল লাল বা সবুজ যাই হোক, যতক্ষণ পর্যন্ত ভলিউম না হবে ততক্ষণ পর্যন্তই এই মার্কেট সাফার করবে। তবে আসার কথা হচ্ছে আমাদের রিজার্ভ বাড়ছে, ব্যাঙ্কগুলোর অবস্থা ভালো। হ্যাঁ, সব কিছু মিলেই হয়তো আগামী দিনে অন্তত আমি এটুকু বিশ্বাস করি, 24 সালে আমরা যে মার্কেট দেখেছি, 25 সালে আমরা একটা বেটার মার্কেট দেখব, এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।